অ্যাক্সিডেন্ট ছবিটি পরিচালনা করেছেন জামশেদুর রহমান। আর অ্যাক্সিডেন্ট ছবিতে অভিনয় করেছেন জসিম, রুজিনা, আনোয়ারা, ইমরান, পাপড়ি, আহমেদ শরীফ, রাজীব এবং আরও অনেকে অভিনয় করেছেন অ্যাক্সিডেন্ট ছবিতে। অ্যাক্সিডেন্ট ছবির গল্পের শুরুতে দেখা যায় যে একটা দুর্ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্ট। কে করলো অ্যাক্সিডেন্ট, আবার কাকে অ্যাক্সিডেন্ট করা হলো, এই প্রশ্নের জবাবে তখন অ্যাক্সিডেন্ট হওয়া মৃত ব্যক্তিটি রাস্তায় পড়ে থাকে। তখন আনোয়ারা এসে দৌড়ে সেই মৃত ব্যক্তির পাশে কান্নাকাটি শুরু করে। অর্থাৎ আনোয়ারার স্বামী শওকত আকবর অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টটা কে করে? অ্যাক্সিডেন্ট করে আহমেদ শরীফ। কারণ আহমেদ শরীফ জানে যে শওকত আকবর তার সমস্ত অপরাধের খবর জানে, তাই আহমেদ শরীফ শওকত আকবরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। তখন আনোয়ারা বিধবা হয়ে যায়। আনোয়ারা কান্নাকাটি করে, কিন্তু আনোয়ারার একটা সন্তান থাকে, তার নাম রাজা। তখন রাজা এসে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে ঘটনাক্রমে দেখা যায় যে আহমেদ শরীফ অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে শওকত আকবরকে। আবার আহমেদ শরীফই আনোয়ারার বাড়িতে এসে আনোয়ারাকে সান্ত্বনা দেয় যে যাক, আপনার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার ফ্যাক্টরিতে আপনার স্বামী কাজ করতো, আপনার স্বামী অনেক ভালো লোক ছিল, যাক ভাগ্যলীলা খেলা, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনার স্বামীকে আমি ক্ষতিপূরণ দেব, আপনি আমার ফ্যাক্টরিতে একদিন আসবেন। তখন আনোয়ারা তার ছেলে রাজাকে নিয়ে আহমেদ শরীফের ফ্যাক্টরিতে যায়। তখন দারোয়ান গিয়ে বলে আহমেদ শরীফকে, হুজুর, একটি মহিলা আর একটি ছেলে এসেছে আপনার কাছে। তখন আহমেদ শরীফ বলে পাঠিয়ে দে। তখন আহমেদ শরীফ আনোয়ারাকে দেখে মুগ্ধ হয় আনোয়ারার রূপে। তখন আহমেদ শরীফ বলে, আপনি একা আসলেই তো পারতেন, আপনার ছেলেকে আবার সাথে করে নিয়ে আসছেন কেন? তখন আনোয়ারা বলে, হুজুর, আমার ছেলেই তো এখন সব, আমার স্বামী তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন আমার ছেলে ছাড়া তো আর কেউ নেই। তখন আহমেদ শরীফ বলে, এসব কথা তো ছেলের সাথে বলা যায় না। তখন আহমেদ শরীফ বলে, বাবা, তুমি আমার পাশের রুমে গিয়ে বসো, আমি তোমার আম্মুর সাথে দু একটা গোপন কথা বলবো, কারণ তোমার আব্বুর অনেক টাকা আমার কাছে পাওনা আছে এবং জমানো কিছু টাকা আছে, এবং ফ্যাক্টরিতে কাজ করতো দীর্ঘদিন যাবৎ, তাই তার কিছু লেনাদেনা আছে, তোমার সামনে তো এটা বলা যাবে না। তখন রাজা চলে যায় সেখান থেকে। আনোয়ারা তখন বলে, হুজুর, আপনি খুব ভালো লোক, আপনি মেহেরবান, আপনি কি বলবেন এখন বলেন। তার আম্মা শরীফ বলে, আপনার তো রূপ যৌবন দেখা যায় খুব টসটস করতেছে, আপনার তো টাকা পয়সার কোনো অভাব হবে না, আপনি যদি আমার একটা শর্তে রাজি হন তাহলে আপনাকে আমি প্রচুর টাকা দেব। তো নানারা বলে, ঠিক আছে, আপনার শর্ত কি বলেন? শর্তটা হলো কি, আমার সাথে আপনাকে এক রাত থাকতে হবে, কারণ যদি আপনি আমার সাথে এক রাত থাকেন তাহলে আপনাকে আমি প্রচুর টাকা দেব, সেই টাকা দিয়ে আপনি আপনার ছেলেকে মানুষের মতো মানুষে করে গড়ে তুলবেন। তো নানারা বলে, শোনেন, আমি মনে করেছিলাম আপনি খুব ভালো মানুষ, এখন দিকে আপনি খুব নিচু মনের মানুষ, আপনি এই কথা বলার জন্য আমাকে এনেছেন? এখন একটা কথা বলি শোনেন, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন আপনার সাথে এক রাত থাকার জন্য, এটা তো কখনো পারবই না। এখন আপনি কি আমার স্বামীর পাওনা টাকাটা দেবেন? আর যদি না দেন তাহলে আমি এখান থেকে চলে যাব। আহমেদ শরীফ বলে, আপনি তো এখান থেকে চলে যেতে পারবেন না, কারণ এখানে যে একবার আসে সে তো আমাকে কিছু না দিয়ে চলে যেতে পারে না, আমাকে খুশি না করে তো চলে যেতে পারে না। তখন আহমেদ শরীফ আনোয়ারাকে জড়িয়ে দেয়। তখন আনোয়ারা চিৎকার করতে থাকে, তখন রাজা গিয়ে সেখানে হাজির হয়। রাজা বলে, বদমাস, তুই আমার মাকে ছেড়ে দে, আর না হলে তোকে মেরে ফেলবো। আহমেদ শরীফ বলে, ওই তুই ওরা ধর। তখন রাজা সামনে একটা ছুরি থাকে, ছুরি দিয়ে আহমেদ শরীফকে যে একটা পাড় দেবে, সেই পাড়টা লেগে যায় একটা কর্মচারীর উপরে অথবা আহমেদ শরীফ লোকের উপরে। আর আহমেদ শরীফ থানায় ফোন করে, ফোন করার পর সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি চলে আসে। আসার পর যে মুহূর্তে আনোয়ারায় রাজাকে নিয়ে পালাচ্ছে, সেই মুহূর্তে পুলিশের গাড়ি সামনে এসে রাজাকে ধরে ফেলে। তখন রাজাকে পুলিশ ধরে নিয়ে যায় জেলে। আর এদিকে আনোয়ারায়
সেখান থেকে তার পুলিশের পিছে পিছে দৌড়াতে থাকে। তো এক পর্যায়ে আর আনোয়ারায় তার ছেলেকে খুঁজে পায় না। তো এভাবে কেটে যায় দীর্ঘ আরও 10টি বছর। 10 বছর পর গল্পে দেখা যায় যে রাজা ছোট ছিল সে বড় হয়ে জেল থেকে বের হয়। কিন্তু এদিকে মাঝে মধ্যে দেখা যায় রাজার সাথে কেউ দেখা করতে চায় না, কারণ আনোয়ারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আনোয়ারায় একটা আঘাত হয়, আনোয়ারা হয় একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর স্মৃতিশক্তি হারিয়ে সে আনোয়ার হোসেনের বাড়িতে সে আশ্রয় নেয়। আনোয়ার হোসেন তাকে দেখভাল করে। এদিকে রাজা হয়ে যায় জসিম। জসিম জেলখানা থেকে বড় হয়ে বের হয়ে সে পথে চলতে থাকে। তো একদিন দেখা যায় রুজিনা থাকে দলের দুলালি। সে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে গিয়ে মানে গাড়ির যে সামনে পানি ছিল সে পানিটা গিয়ে জসিমের নাকে মুখে পড়ে। তখন জসিম বলে, কি ম্যাম সাহেব, আপনারা কি গরিবকে দেখতে পান না? আপনাদের মনে কি গরিবের জন্য করুণা হয় না? আপনারা বড় লোক, দলে দুলালি, আপনারা যে এভাবে গাড়ি চালাচ্ছেন, আপনাদের গাড়ি চালানোর যে চাকার যে এই বৃষ্টির কাদা পানি যে আমার চেহারাটা নষ্ট করে, শরীর জামা কাপড়টা নষ্ট করে দিল, এটা কি আপনাদের ঠিক হয়েছে করা? তনুজনে বলে, আপনার তো অনেক সাহস, আপনি চিনেন আমি কি? আমি হইলাম এই শহরের ধনাঢ্য ব্যক্তি আহমেদ শরীফের একমাত্র মেয়ে। তখন জসিম বলে, আমি তো ওই আহমেদ শরীফকে খুঁজতেছি, কারণ আহমেদ শরীফের জন্যই আমার 10টি বৎসর আমাকে জেলে কাটতে হয়েছে, এবং আমার মাকে সে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আমার মাকে আজও খুঁজে পেলাম না। সে আহমেদ শরীফের মেয়ে আপনি। এই কথাটা জসিম মনে মনে বলতেছে। তখন রুজিনা বলে, আপনাদের মতন শত শত কর্মচারী আমাদের ফ্যাক্টরিতে চাকরি করে, তারা আমার পায়ের জুতা সাফ করে দেয়, আর আপনি কি? আপনি তো কিছুই না, ভালো ভালো এখান থেকে সরে দাঁড়ান। তখন জসিম কী করে, সে গিয়ে মানে প্যাক্কাদা অর্থাৎ পানি, সে পানি প্যাক্কাদা সহকার নিয়ে রুজিনার মুখে ছিটিয়ে দেয়। তখন রুজিনা বলে, আপনি আমারে কী করলেন? তখন জসিম বলে, আপনি যখন গাড়ির চাকা দিয়ে আমার শরীরে প্যাক্কাদা ছিটিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি আমি গাড়ি দিয়ে নয়, আমি হাত দিয়ে প্যাক্কাদা এনে আপনার শরীরে ছিটিয়ে দিলাম। এখন কেমন দেখা যায় আয়নায় ভালো করে দেখেন, কেমন লাগে দেখেন। আপনারা বড় লোক বলে যা খুশি তাই করবেন, আর আমরা গরিবরা সব সহ্য করব, এটা তো হতে পারে না। আর আমরা গরিবরা যা করব আপনারা তা মেনে নেবেন না কেন? আপনি যখন আমার উপর অন্যায় করেছেন, সে অন্যায়ের জবাব আমি দিলাম। তখন রুজিনা জসিমকে থাপ্পড় মারতে যায়। তো জসিম থাপ্পড় ধরে বলে, আপনার হাতটা বেশ কোমল, আর কোমল হাতে থাপ্পড় মানে না, ভালোবাসা মানে। তখন জসিমকে ধাক্কা মেরে গাড়িতে চড়ে গাড়ি চালাতে গিয়ে দেখা যায় সে হঠাৎ করেই গাড়িটা বন্ধ হয়ে যায়, কারণ চোখে কিছু দেখে না। তো জসিম হাসতে থাকে। তখন রুজিনা ফোন করে তার ড্যাডকে লোক পাঠিয়ে দেয়। রুজিনা বাড়িতে গিয়ে চিৎকার করতে থাকে, ড্যাড ড্যাড। তখন আহমেদ সাহেব বলে, মামনি তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে প্যাক্কাদা কেন? তখন রুজিনা বলে, ড্যাড জানো, একটা জঙ্গলি, একটা চাষা, সে আমার এই শরীরে এই অবস্থা করেছে। আমার গাড়ির চাকার প্যাক্কাদা তার শরীরে লেগেছিলো, সে কী করছে, প্যাক্কাদা হ্যাঁ হাতের মুঠো করে নিয়ে আমার শরীরে ছিটাই দিছে। তখন আম্মা সাহেব বলে, এই যুবকটি সাহস আছে বটে, তুমি বলো নাই যে তুমি আহমেদ শরীফের মেয়ে? তখন রুজিনা বলে, হ্যাঁ বলেছিলাম, তারপরও ওই লোকটি শুনে নেই, একটা চাষা, বদমাস। তখন আহমেদ সাহেব বলে, চাষা না, সে নিশ্চয়ই সাহসী। আমার নাম শোনার পরও যেহেতু তোমার সাথে এরকম অন্যায় আচরণ করছে, নিশ্চয়ই সাহসী। এখন ঠিক আছে, তুমি গোসল করে নাও, পরে তোমার সাথে কথা বলতেছি। তখন আম্মা শরীফ বলে, শোন, আম্মা শরীফ চামচাকে বলে, কে আমার মেয়েকে প্যাক্কাদা দিয়েছে শরীরে, তাকে খুঁজে বের কর। আর যদি খুঁজে না বের করতে পারবি, তাহলে তোদের কিন্তু ছাড়বো না।
তখন আহমেদ শরীফের চেলাপালা কিছু আছিল, তারা যে জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে, মানে রুজিনাকে অপমান করে অথবা রুজিনা জসিমকে অপমান করে, সেই জায়গায় খোঁজ করে পায় না। তখন একদিন দেখে যে একটি দোকানে একটি যুবক চা খাচ্ছে। তখন সেখানে গিয়ে আহমেদ সব লোকেরা চা খেয়ে বিল না দিয়ে চলে আসতেছে। তখন জসিম বলে, এই মিয়ারা, এরা তো গরিব মানুষ, আর গরিব মানুষেরটা কেন মেরে খান? টাকা পয়সা না দিয়ে আপনারা কেন চলে যাচ্ছেন? তখন আহমেদ সাহেবের লোকেরা, অর্থাৎ দেখা যায় ওই আওলাদ, তখন বলে, এই মিয়া, তোমার তো সাহস কম না? তুমি কি জানো আমি কার লোক? তবে আমরা কার লোক? আমরা হলাম আহমেদ শরীফের লোক। আহমেদ শরীফের লোকরা কখনো জিনিস খেয়ে জিনিসের দাম দেয় না, এইটাই তাদের নীতি এবং নিয়ম। তখন জসিম বলে, এইসব নিয়ম নীতি আমি মানি না। তখন জসিম গিয়ে কালারা ধরে আওলাদের। আওলাদের সাথে এখানে একটা মোকাবেলা, তো মারামারি হয়। অনেকক্ষণ মারামারি হওয়ার পর তখন জসিম বলে, যারাই অন্যায় অত্যাচার করুক না কেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাই আমার কাজ এবং আমার নিয়ম নীতি। কারণ ওদিন একটি ভদ্রমহিলা, অর্থাৎ বদ্ধ মেয়ে, সুন্দরী মেয়ে, আমাকে শরীরে কাদা ছিটিয়ে দিয়েছিল, কিন্তু তাকেও আমি তার শরীরে কাদা ছিটিয়ে দিয়েছিলাম। আজকে তোরা এই গরিব মানুষের টাকা না দিয়ে চলে যাচ্ছিলি, আজকে তোদের আমি শিক্ষা দিলাম এবং তোদের কাছ থেকে টাকা আদায় করে আমি তাদেরকে দিয়ে দিলাম। তখন আওলাদ এবং তার কিছু সঙ্গীরা গিয়ে মানে জসিমের পায়ে পড়ে কয়, বস, আপনাকে তো আমরা খুঁজতেছি, আপনাকে আমার বস দেখা করতে বলছে, চলেন। তখন জসিম আওলাদের সাথে চলে যায়। আহমেদ শরীফ দেখে, আমি দেখার পরে, সাবাস সাবাস, এই সেই যুবক। তখন আওলাদ বলে, হ বস, এই সেই যুবক, আমাদেরকেও মেরেছে, দেখছেন না, রক্তে লাল হয়ে গেছে। তা আহমেদ শরীফ বলে, কেন মেরেছে? আমরা এক একটি চায়ের দোকান থেকে কিছু খেয়েছিলাম, খেয়ে না খেয়ে টাকা দিয়ে আসতেছিলাম, টাকা না দিয়ে আসতেছিলাম, তখন এই যুবকটা আমাদের মেরেছে। বেশ করেছে, তোরা কেন টাকা না দিয়ে চলে আসবি? এদিকে জসিম বলে, তোকে তো আমি খুঁজতেছি রে, তোর কারণে আমার যারা সাজানো বাগানটা ভেঙে গেছে, আমার মাকে আমি হারিয়েছি, কিন্তু তুই তো আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি সুই হয়ে ঢুকেছি, ফাল হয়ে বের হব। শোন আহমেদ শরীফ, তুই আমার মার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি, তুই আমাকে জেলে পাঠিয়েছিলি, এবার তোকে আমি উচিত শিক্ষা দেব, ধীরে ধীরে আস্তে আস্তে। এমন সময় রুজিনা বের হয়ে আসে। আসার পর রুজিনা বলে, এই সেই লোক ড্যাড, আমার শরীরে কাদা ছিটিয়ে দিয়েছিল। রুজিনা জুতা নিয়ে জসিমকে মারতে চায়। তখন আমার সে বলে, থাম মা, একে মারার দরকার নাই, এই তো বাঘ, বাঘকে তো জুতা দিয়ে মারা যায় না, বাঘকে মারতে হলে পিস্তল লাগবে, এনে পিস্তল দিয়ে গুলি কর। তখন জসিম বলে, ম্যাম সাহেব, গুলি করেন, আমার এই বুকটায় গুলি করেন, আমার এই বুকটায় অনেক যন্ত্রণা লুকিয়ে আছে, অনেক যন্ত্রণা, যে যন্ত্রণার কষ্টে আমি ঘুমাতে পারি না। এক কাজ করেন, আপনার এই গুলিটা আমার বুকে বসিয়ে দেন, আমি একেবারে চিরদিনের জন্য পৃথিবীতে চলে যাই, আমার যন্ত্রণাটা কমে যাবে। তো জসিমের চোখে পানি দেখে রুজিনা পিস্তলটা নামিয়ে চলে যায়। তখন রুজিনা বলে, যত সব। তখন জসিম বলে, কি ম্যাম সাহেব, মারতে পারলেন না? তখন আহমেদ শরীফ বলে, আরে বোকা, এই পিস্তলের ভিতরে গুলি ছিল না, শুধু ফলস ছিল, আর আবার বুলেট ছিল। আমি দেব, আমার মেয়ে হলো জিদ্দি, একে গুলি ভরা পিস্তল। তখন আহমেদ শরীফ বলে, তোমার নাম কি? জসিম বলে, আমার নাম রাজা। আচ্ছা ঠিক আছে রাজা, তুমি আজ থেকে আমার দলে কাজ করবে, আর তোমাকে বিনিময়ে আমি প্রচুর টাকা দেব। তখন রাজা বলে, আমি তো টাকা নেব অবশ্যই, কিন্তু আমার টাকার প্রয়োজন, কিন্তু আমার একটা কাজ বাকি আছে, যেদিন সেই কাজটা করবো এই দিন হয়তো আপনি মনে কষ্ট পাবেন। তখন আহমেদ শরীফ বলে, আমি কোনো কষ্ট পাবো না, আজ থেকে তুমি আমার দলের হয়ে কাজ করবে। কাল একটা কাজ তুমি করবে, সেটা হলো, আমার ফ্যাক্টরি কিছু শ্রমিকরা আন্দোলন করতেছে বোনাসের জন্য, সেই বোনাসটা দেওয়া থেকে তুমি বন্ধ করে দেবে, কারণ তোমার দ্বারাই সম্ভব, এই চেলাপালা দিয়ে কোনো কাজ হবে না। তখন জসিম সেই ফ্যাক্টরিতে পরের দিন যায়। তখন জসিম বলে, এই ফ্যাক্টরির শ্রমিক না থাকে। তখন এমন সময় একটি বয়স্ক লোক এসে বলে,
আমি সিরাজি, অর্থাৎ সে বলে আমি এই ফ্যাক্টরির শ্রমিক নেতা। জসিম বলে আপনারা আন্দোলন করতেছেন কেন? তখন আমি সিরাজি বলে আমাদের ন্যায্য পাওনার জন্য, আমাদের বোনাসের জন্য। আমাদের বোনাস বন্ধ করে দিয়েছে এবং মালিক বেতন কমিয়ে দিয়েছে, এর জন্য। জসিম বলে আপনারা আজ থেকে মেশিন চালাবেন না, আর আমি যে কথাটা বলেছি সেটা কখনো বলবেন না। আমি গিয়ে আপনাদের মালিককে বলবো যে তাদের বোনাস দেওয়ার জন্য। আরেকটা কাজ করতে পারেন, বোনাস আপনারা ডাবল চাবেন, সিঙ্গেল না, 2টা বোনাস চাবেন। আর সেই 2টা বোনাস যদি না দেয় তাহলে আমি ব্যবস্থা করব, আজ থেকে চাকা মিলের বন্ধ করে দেবেন। তখন আমি সিরাজে বলে ঠিক আছে, তাই করলাম। তখন জসিম আহমেদকে বলে শোনেন বস, শ্রমিকের সাথে আলাপ করেছিলাম, তারা তো 2টা বোনাস চায়, আর তারা নাকি ফ্যাক্টরিতে আর কাজ করবে না, মিলের চাকা বন্ধ করে দেবে। তখন জসিম বলে আরও বলে যে বস, আপনি তাদের শর্তে মেনে নেন, আর যদি না মেনে নেন তাহলে ফ্যাক্টরির চাকা যদি বন্ধ থাকে তাহলে কীভাবে হবে? তখন রামেশ্বরী বলে তুমি বলতেছো? জসিম বলে হ, আমি বলতেছি। তো ঠিক আছে, তুমি বলে দাও 2টা বোনাস না 1টা বোনাস দেওয়া হবে। তো জসিম বলে ঠিক আছে, একটা দিয়ে আমি রাজি করাবো। তখন জসিম গিয়ে আমি সেজকে বলে ঠিক আছে, আপনারা মিলে প্রোডাকশন বাড়ান, মিলে কাজকর্ম বাড়ান, আমরা 1টা বোনাস দিতে আপনাদের রাজি হয়েছি। আর বেতন আপনাদের যে কমিয়েছিল সেটা কমানো হবে না, আরও বরঞ্চ আপনাদেরকে 1000 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো, আপনারা কাজ করেন। তখন আমি সেজে বলে জানেন একটা কথা বলি, এখানে কিন্তু অবৈধ কাজ কারবার হয়। যেমন এখানে রাতের বেলা হিরোইন পাচার করা হয়, গাঁজা পাচার করা হয়, এবং কি ফেন্সিডিলও পাচার করা হয়। জসিম বলে তাই নাকি? ঠিক আছে, এটা যেমন আপনি আমাকে বলেছেন, এই কথাটা যেমন আহমেদ শরীফ অর্থাৎ বস জানতে না পারে, আমি এই ব্যবস্থা করতেছি, এটা শুরু করতেছি। এক পর্যায়ে ঘটনা দেখা যায় যে আহমেদ শরীফ বলে মানে জসিম অর্থাৎ রাজাকে, আচ্ছা তুমি তো রাজা, তুমি তো দেখলাম এই মাসে আমার অনেক আয় হয়েছে, কারণ কোটি টাকার মতন আয় হয়েছে, শ্রমিকরা প্রচুর কাজ করেছে। তখন জসিম বলে হ্যাঁ, আমি ওদের বলেছি যে আপনার উৎপাদন বাড়ান, আপনারা কাজের ক্ষমতা বাড়ান, আপনারা কাজ বাড়িয়ে দেন, মালিকের লাভ করেন, আপনাদের বেতন বাড়িয়ে দিলাম। তখন আহমেদ শরীফ বলে তুমি বেতন বাড়িয়ে দিয়েছো, ঠিক আছে, বোনাস আরেকটাও দেওয়ার জন্য আমি বলেছি, তো ঠিক আছে দিয়ে দিবে। কিন্তু এর পরের দিন দেখা যায় পুলিশ গিয়ে রাতের বেলা কারখানা ঘেরাও করে, ঘেরাও করার পর এখান থেকে 1 কোটি টাকা হিরোইন, 50 লাখ টাকা গাঁজা, 50 লাখ টাকার ফেন্সিডিল পায়, এগুলো পুলিশ নিয়ে যায়। এই কাজটা করে জসিম। জসিম পুলিশদের বলে দেয়, তখন আমি সিরাজিও জসিমের সাথে থাকে। তখন আমির শরীফ কয় রাজা, এটা কি হলো? আমার ফ্যাক্টরির সব মাল সব পুলিশ আটক করে নিয়ে গেছে। তখন জসিম বলে বস, এটা কোনো ব্যাপার না, হয়তো বা কেউ কিছু বলেছে, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি ঠিকই পুলিশের কাছ থেকে সব মাল উদ্ধার করে নিয়ে আসবো। তখন আমার সে বললে পারবে? আমি পারবো। তো জসিম গিয়ে যখন মাল তারা থানায় নেওয়ার জন্য যাচ্ছে, মানে কোর্টে জমা দেবে, সেই মুহূর্তে জসিম গিয়ে সে মালগুলো আবার উদ্ধার করে নিয়ে আসে। তখন আহমেদ শরীফ খুশি হয়ে জসিমকে একটি গাড়ি এবং একটি বাড়ির চাবি দেয় এবং কয়েক লক্ষ টাকা হাতে দেয়। এদিকে দেখা যায় জসিম একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছে, তখন সেই মুহূর্তে রুজিনা এসে দাঁড়ায়। রুজিনা এসে দাঁড়ার পর রুজিনা জসিমের কাছে যায়। তো তাদের কথাবার্তার পর তাদের দুজনের প্রেম হয়ে যায়, তাদের দুজনের ভালোবাসা হয়ে যায়। এই খবরটা আবার আমির সাহেবের লোক আওলাদ দিয়ে বলে বস, ম্যাম সাহেব কিন্তু রাজার সাথে প্রেম ভালোবাসা করতেছে, আপনি কিছু এখনও বলতেছেন না, পরে কিন্তু পস্তাবেন। তখন আমির সেই রুজিনাকে অনেক গালমন্দ করে, করার রুজিনা বলে আমি রাজাকে ভালোবাসি, রাজাকে ভালোবেসে যাব। এদিকে রাজা যে আমির সাহেবের সব মাল ফেরত নিয়ে আসে, এই খবরটা পুলিশ ইন্সপেক্টর ইমরান জানে। ইমরান রাজাকে ধরার জন্য হন্য হয়ে খুঁজতেছে। তখন রাজা তো জসিম ইমরানকে গিয়ে বলে শোনেন, আপনি আমাকে ধরার জন্য খুঁজতেছেন না, আমি সব খবর তো আপনাকে দিয়েছিলাম, এবং আমি যে হিরোইন ফেন্সিডিলগুলি এনেছিলাম
সেগুলি আমি আবারও আপনাদের থানায় জমা দিয়ে এসেছি। আর যেগুলি রেখেছি আমি সেগুলি সব 2 নম্বর। আমি 1 নম্বরগুলো থানায় জমা দিয়ে এসেছি। কাল রাতে একটা পাহাড়তলি জঙ্গলে একটা আহম্মদ শরীফের মালের ট্রাক আসবে, সেই ট্রাকটা আপনারা রাতের বেলা আটক করে নিয়ে যাবেন, এই জন্য আমি সহযোগিতা করব। তখন ইমরান সেই রাতের বেলা যায়, আহম্মদ শরীফের মাল ধরা পড়ে। তা আহম্মদ শরীফ মাথায় হাত দিয়ে বসে থাকে। কয় যখন জসিমকে আহম্মদ শরীফ বলে, কী খবর রাজা, আমার মাল ধরা পড়লে কীভাবে? তখন রাজা বলে, আমি কীভাবে বলবো, আমি তো ওই দিনকার অপারেশনে যাইনি, আমি বিশ্রাম করেছিলাম। তখন আহম্মদ শরীফ গোডাউনে গিয়ে দেখে সমস্ত জাল হিরোইন, জাল ফেন্সিডেল এবং জাল মানে লতাপাতা গাঁজা নয়। তখন আহম্মদ শরীফ বলে, আমার একে একে সব ধ্বংস হয়ে যাচ্ছে। তখন জসিম হাসে মনে মনে। জসিম বলে মনে মনে বলে, আমি তো তোকে ধ্বংস করার জন্য এসেছি আহম্মদ শরীফ। আমি বলেছিলাম না যে তোকে একদিন না একদিন আমি বিশ্বাস করব। আমি সুই হয়ে ঢুকেছি, ফাল হয়ে বেরোবো। আহম্মদ শরীফ, তুই আমার জীবনে অনেকগুলো ক্ষতি করেছিস। তবে একদিন দেখা যায় পুলিশের সাথে জসিম কথা বলতেছে। ইমরান আবার পাপড়ি নামে একটি মেয়েকে ভালোবাসে। তো এদিকে আহম্মদ শরীফ এই খবরটা পেয়ে যায় যে জসিমের পুলিশের সাথে যোগাযোগ আছে। তো জসিম আরেকদিন পুলিশের সাথে কথা বলতেছে, আহম্মদ শরীফ দেখে ফেলে। তো এদিকে জসিমের মা আনোয়ারা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে, আর জসিমের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার স্মৃতিশক্তি ফিরে আসে। স্মৃতিশক্তি ফিরে আসার পর সে রাজা রাজা বলে চিৎকার করতে থাকে। তখন জসিম তার মাকে চিনতে ভুল করে নেয়, কারণ জসিমের বয়স তখন ছিল 15 বছর। তখন তার মাকে বলে, আমি তোমার রাজা, আমার বাবাও তো একদিন অ্যাক্সিডেন্টে মারা গেছিল, আর তোমাকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, সেই অ্যাক্সিডেন্টে তুমি সুস্থ হয়েছো। মা, আমি তোমার হারিয়ে যাওয়ার ছেলে রাজা, আমাকে পুলিশ ধরে নিয়ে গেছিলো, ওই আহম্মদ শরীফ আমাকে ধরিয়ে দিয়েছিল। তোমার কি মনে পড়ে, তুমি একদিন আমার বাপের ন্যায্য টাকা আনতে আহম্মদ শরীফ অফিসে গিয়েছিলি। আহম্মদ শরীফ তোমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, এবং আমি একটি লোককে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিলাম এবং আঘাত করেছিলাম। আমরা দুজন যখন পালাচ্ছিলাম তখন আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। তুমি গাড়ির পিছনে দৌড়তে থাকো রাজা রাজা বলে। তখন আনোয়ারা সব কিছু মনে পড়ে যায়। তখন আনোয়ারা বলে, সব মনে পড়েছে, তুই আমার ছেলে। তখন জসিম আনোয়ারা ধরে অনেক কান্নাকাটি করতে থাকে। আহম্মদ শরীফের কিছু চেলাপেলা আহম্মদ শরীফকে বলে, বস, রাজা কিন্তু আপনার বিরুদ্ধে কাজ করতেছে, আপনি জানেন? আপনি জানেন না, আমরা দেখেছি এবং শুনেছি। রাজা পুলিশের সাথে মিলে আপনার সব মাল একে একে ধরিয়ে দিচ্ছে, আপনি কিন্তু কোনো খবরও রাখেন না। আহম্মদ শরীফ বলে, আমি জানি, আমি সব জানি। রাজা আমার পরম শত্রু। আমি একদিন এমন একটি লোককে আমি অ্যাক্সিডেন্ট করে মেরেছিলাম, তোরা কি জানিস? তখন আলাদ বলে, না, আমার সাথে একজন লোক কাজ করতো, শওকত আকবর। সে আমার সব খবর জেনে গেছিল। সেও আমার সাথে বেইমানি করার চেষ্টা করেছিল এবং বেইমানি করেছিল। তখন আমি রাস্তায় অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিলাম। এই কথাগুলো জসিম শুনতে পায়। জসিম শোনার পরে বলে, শওকত আকবর ছিল আমার বাপ রে, তুই আমার বাপকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মেরেছিলি না? আমি তো এতদিন জানি নাই, আমি যখন জেনেছি তোকে আমি মারব, কারণ আমি তোকে মারার জন্যই তোর রাস্তায় এসেছি। তখন জসিম হাততালা দিঘা বলে, বস, আপনি শওকত আকবরকে মেরেছিলেন অ্যাক্সিডেন্ট করে না? তখন আহম্মদ শরীফ বলে, আমি তোকে মারবো অ্যাক্সিডেন্ট করে না, তোকে মারবো আমি সরাসরি। তুই আমার সব মাল পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলি, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলি। জসিম বলে, বাহ বাহ বাহ, আপনি এত কিছু জানেন। আপনি এটা জানেন না যে আপনি যে 15 বছর আগে যে একটি লোককে মেরেছিলেন শওকত আকবর অ্যাক্সিডেন্ট করে, আর আপনি বলেছিলেন যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেই শওকত আকবর ছিল আমার পিতা। আপনার কাছে আমার মা এসেছিল, আমি এসেছিলাম আমার বাপের কিছু টাকা নেওয়ার জন্য। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি কি করলেন? আপনাদের আপনি তো একটা টাকা দিলেনও না, বরঞ্চ আপনি আমার মাকে বেইজ্জত করার চেষ্টা করেছিলেন।
কিন্তু আমি আপনার এক চেলাকে ছুরিয়াঘাত করেছিলাম বলে আপনি আমাকে থানায় ধরিয়ে দিয়েছিলাম। তখন আম্মা সাহেব বলে, তুই এত কিছু জানিস তারপরে তুই আমার দলে? তখন জসিম বলে, না, আমি তোর দলে এমনি এমনি ঢুকি নাই। আমি তোর সব গোপন তথ্য, গোপন খবর আমার কাছে রেখেছি এবং পুলিশকে জানিয়ে দিয়েছি। তোকে আমি 1400 ভিতরে ঢুকাবো, আর না হলে তোকে এই পৃথিবী থেকে উপরে পাঠিয়ে দেব। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিলি, তুই আমার বাপের আদর থেকে বঞ্চিত করেছিলি। 15টি বৎসর ধরে আমার মার আদর, ভালোবাসা, স্নেহ থেকে বঞ্চিত আমি। আমার মায় পাগল হয়ে স্মৃতিশক্তি হারিয়ে একটা কুঠিরে বন্দি ছিল। এক লোকে আমার মাকে কুড়িয়ে নিয়ে তাকে আশ্রয় দিয়েছিল। আর আমি 10টি বৎসর জেল খেটেছিলাম। আমার বয়স ছিল তখন 10 বছর জেল খাটার পর আমি 25 বৎসরে যখন ফিরে আসি, তখন আমার মনের ভিতরে একটা প্রতিশোধের আগুন নিয়ে আসি যে আমাকে যে জেলে পাঠিয়েছে, আমার মাকে যে ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল, তাকে আমি শেষ না করা পর্যন্ত আমার নিস্তার হবে না। তখন এই কথা বলার পর আম্মি শরীফ গুলি স্টার্ট করে দেয়। জসিম সেখান থেকে পালিয়ে আসে। আসার পর আম্মি শরীফের লোকজন গিয়ে জসিমের মা এবং আনোয়ার হোসেনকে ধরে নিয়ে আসে। নিয়ে এসে জসিমকে খবর দেয় যে তোর মাকে বাঁচাতে চাইলে তোর সমস্ত গোপন তথ্য কথা যে তুই আমার রেকর্ড করে নিয়েছিস, সেই রেকর্ডের ক্যাসেটগুলি ফেরত দিয়ে দে, আর তোর মাকে ফেরত নিয়ে যা। আর যদি তোর মাকে জীবিত দেখতে চাস তাহলে 48 ঘন্টার মধ্যে তোকে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে এবং আমার গুলির আঘাতে তোকে মরতে হবে। তখন জসিম আচরণের পরে সে তার মাকে খোঁজার জন্য চলে যায় আম্বেশ্বরের বাড়িতে। সেখানে গিয়ে লেখা থাকে যে তোর মাকে পেতে হলে বান্দরবন পাহাড়ের নিচে চলে আয়। সেখানে গিয়ে দেখা যায় আনোয়ার হোসেন এবং এমনকি আম্বেশ্বরের মেয়ে রুজিনাকে বেঁধে রেখেছে। তখন জসিম ওইখানে গিয়ে অনেক মারামারি করে, অনেক অ্যাকশান হয়, গোলাগুলি হয়। তখন এক পর্যায়ে আম্মে শরীফের সব লোক পুলিশ হাতে ধরা পড়ে আম্মে শরীফ পালিয়ে যেতে চায়, আর আনোয়ারা গিয়ে আম্মে শরীফকে ছুরি আঘাতে মেরে ফেলে। তখন আনোয়ারা বলে, তুই আমার স্বামীকে অ্যাক্সিডেন্ট করে মেরেছিলি, আমি তোকে অ্যাক্সিডেন্ট করলে মারলাম না, আমি তোকে এই তরবারি দিয়ে তোকে মারলাম, কারণ আমার ভিতরে মনের যে জ্বালা যন্ত্রণা ছিল সেটা আমি ঠান্ডা করলাম। তো জসিম বলে, মা তুমি মারো না, আমি মারছি। এ কথা বলে জসিম তরল নেওয়ার পর পুলিশ আসে। আসার পর জসিম বলে, আমি মেরেছি স্যার। তখন জসিমকে জেলে নিয়ে যায়। জেলে নেওয়ার পর দেখা যায় কিছুদিন পর জসিমকে আবার ছেড়ে দেয়। তখন দেখা যায় রুজিনা, আনোয়ারা, আনোয়ার হোসেন, ইমরান এবং পাপড়ি সবাই জেলখানায় গিয়ে জসিমকে ছাড়িয়ে নিয়ে আসে। আসার পর রুজিনের সাথে জসিমের মিল হয়ে যায়, পাপড়ির সাথে ইমরানের মিল হয়ে যায় এবং পাপড়ি থাকে আনোয়ার হোসেনের ছেলে এবং আনোয়ার হোসেনের ছেলে থাকে, কিন্তু আনোয়ারাই তার এই ইমরানকে দেখাশোনা করে। সেই হিসাবে জসিমের সাথে আরও পরিচয় আছে, সবাই মিলে যায়। হাসিখুশিভাবে তারা আবার বাড়িতে চলে আসে। এইভাবেই অ্যাক্সিডেন্ট ছবিটি গল্প শেষ হয়। অ্যাক্সিডেন্ট ছবিটি পরিচালক জামশেদুর রহমান খুব সুন্দর করে নিখুঁতভাবে সে পরিচালনা করে এবং গল্পটিকে এমন সুন্দর করে সাজায়, এবং গল্পটিকে সাজানোর পর ছবিটা পরিচালক জসিম, রুজিনা, ইমরান, পাপড়ি, আনোয়ার হোসেন, আনোয়ারা, আহমেদ শরীফকে দিয়ে ছবিটা তৈরি করেন। ছবিটা তৈরি করার পর যখন তারা নিজেরা দেখে, তখন কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন, যেমন দেলোয়ার জান জন্টু, সুভাষ দত্ত, মালেক আফসারি এবং অনেকেই পরিচালক ছিলেন। তারা বলতেছে এই ছবিটা ভালো ব্যবসা করবে, কারণ ছবিটার গল্প এবং জসিমের অভিনয় খুব দারুণ হয়েছে এবং রুজিনের অভিনয় খুব দারুণ হয়েছে। এই ছবিটা মুক্তির পর ভালো ব্যবসা করবে, আমি কথাটা বলে দিলাম। তখন ছবিটা যখন হলে মুক্তি দেওয়ার পর প্রথম দিন ছবিটা সুপার হিট হয় এবং প্রতিটা প্রেক্ষাগৃহে পূর্ণ থাকে, কিন্তু দ্বিতীয় দিন ছবিটা খুব বেশি একটা ভালো চলতেছে না। তখন পরিচালক বলতেছে কারণটা কি, প্রথম দিন ভালো চললো, দ্বিতীয় দিন ভালো চলতেছে না, এর রহস্যটা কি? তখন যদি তৃতীয় দিন
এই ছবিটা প্রতিটা প্রেক্ষাগৃহে হাউসফুল। তখন প্রায় 4 মাস এই ছবিটা একাধারে হলে চলছে, একাধারে একটানা চলছে ছবিটা, অ্যাক্সিডেন্ট ছবিটি। তখন পরিচালক অনেক খুশি হয় এবং প্রযোজক অনেক খুশি হয় যে ছবিটা এত সফলতা পায়, যে ছবিটা গল্পরা দর্শক এত সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছিল এবং ছবিটা সুপার ডুপার বাম্পার হিট হয় সে সময়। এবং ছবিতে অভিনয় ছিল জসিমের দুর্দান্ত অভিনয় এবং অ্যাকশান, এবং সব দিকে ডায়লগ, সব দিকে বিচার করলে ছবিটা জসিমের কারণেই ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। এবং পরিচালক জামশেদুর রহমান জসিমকে দিয়ে কখনো আর কোনো ছবি তৈরি করেন নাই। এটাই ছিল তার জসিম রুজিনাকে দিয়ে তার প্রথম চলচ্চিত্র এবং তার পরিচালনায়। এবং জামশেদুর রহমান এই ছবি করার পর তিনি একজন নামী পরিচালক হয়ে দাঁড়ায় চলচ্চিত্র পাড়ায়। এবং তারপর এই ছবি করার পর তিনি কয়েকটি ছবি জামশেদুর রহমান করে এবং জসিমকে দিয়ে তিনি আরও দুইটি ছবি পরিচালনা করেন। ওই দুইটি ছবিও সুপার ডুপার হিট হয়। তো অ্যাক্সিডেন্ট ছবিটির গল্প এবং মেকিং খুব সুন্দর থাকায় ছবিটি সুপার ডুপার হিট সেই সময় হয় এবং দর্শকদের প্রশংসা কুড়ায়। পরিচালক এবং অভিনেতারা এবং প্রযোজকও খুব খুশি হয় এবং